হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগে বিএড ইন সার্ভিসটা কি বৈধ নাকি অবৈধ, কি নির্দেশ দিলেন, কি অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করলেন। ইতিমধ্যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে, সেই অর্ডার কপির সমস্ত ব্যাখ্যা আমরা করে নেব এই ভিডিওর মধ্যে। বিএড ভার্সেস ডিএলএড এর যে ক্লারিফিকেশন মামলা, তার অর্ডার কপির ব্যাখ্যা করবো আমরা এই ভিডিওর মধ্যে। আমাদের রাজ্যে 16,500 প্রাথমিক নিয়োগে বিএডদের ভবিষ্যৎ কি জানালো সুপ্রিম কোর্ট। মধ্যপ্রদেশের বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলার বিস্তারিত আপডেট এবং তার অর্ডার কপির ব্যাখ্যা। 11ই আগস্ট 2023-এর আগে নিয়োগপ্রাপ্ত বিএডরা কি বৈধ প্রাথমিকে? অর্ডার কপিতে কি জানালেন মাননীয় বিচারপতিরা? 13ই মার্চ বুধবার কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস ও মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি গত 13ই মার্চ 2024 তারিখে বুধবার সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 5-এ জাস্ট রিয়াল নাম্বার ছিল 302, যে মামলাটি মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলাটি। এই মামলায় মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয়রা তারা কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিএডদের জন্য। যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা ইন সার্ভিস রত অবস্থায় রয়েছেন তাদের জন্য সুখবর এনে দিতে চলেছে এই মামলার অর্ডার কপিটা। তো এদিন মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয়রা 11ই আগস্ট 2023 তারিখের আগে যে সমস্ত বিএড তারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন প্রাথমিকে, তাদের জন্য একটা কনস্ট্রাকটিভ ওয়ে ভাবার চিন্তা ভাবনা করছেন, যাতে করে তাদের মধ্যে তাদের চাকরিতে রাখা যায় তার একটা ওয়ে আউট খুঁজে বের করার চেষ্টা করছিলেন মাননীয় বিচারপতিরা। তো আমরা জানি সুপ্রিম কোর্ট 11ই আগস্ট 2023 তারিখের একটা গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছে, যেখানে প্রাথমিকে বিএড ক্যান্ডিডেটরা আর কোনো রকম ভাবে এলিজিবল নয়। কিন্তু এখানে প্রশ্ন চিহ্ন, বারবার ক্লারিফিকেশন মামলা সুপ্রিম কোর্টে যাচ্ছে যে তার আগে নিয়োগপ্রাপ্ত ক্যান্ডিডেটরা বিএড ক্যান্ডিডেটরা তারা ইন সার্ভিস অবরত অবস্থায় ছিলেন, তো তাদের চাকরি কেন বৈধ থাকবে না এই বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে বারবার ক্লারিফিকেশন মামলা যায়। সেখানে অর্ণব ঘোষের মামলা যায়, সেক্ষেত্রে অর্ণব ঘোষের মামলা ডিসপোজ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে মধ্যপ্রদেশের এই মামলাটিতে কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ আসতে চলেছে এবং গুরুত্বপূর্ণ অর্ডারও ইতিমধ্যে দিয়েছেন। কি কি নির্দেশ দিচ্ছেন বা কি কি অর্ডার কপিতে কি কি জানতে চেয়েছেন বিস্তারিত থাকবে অর্ডার কপির মধ্যে। তো চলুন সরাসরি আমরা অর্ডার কপিটার ব্যাখ্যা দেখে নিই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত 13ই মার্চ 2024 তারিখে কোর্ট নাম্বার 5-এ সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির জন্য উঠেছিল। মামলাটির সিরিয়াল নাম্বার ছিল 302। মামলাটি দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দেখুন যেটা জানা যাচ্ছে যে মামলাটির যে ডায়েরি নাম্বার 4303/2024, মামলাটি যিনি পিটিশনার রয়েছেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। মামলাটির সঙ্গে একটি আইএ ফাইল যুক্ত রয়েছে, আইএ ফাইলটাও ক্লারিফিকেশন জন্য করা হয়েছিল। অর্ডার ডেট আমরা যেটা দেখতে পাচ্ছি 13/3/2024, অর্থাৎ 13ই মার্চ 2024 তারিখে অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতিরা জাস্টিস অনিরুদ্ধ বোস এবং অন্যদিকে জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে সুপ্রিম কোর্ট থেকে এই অর্ডারটি পাস হলো। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন তুষার মেহতা স্যার এবং অন্যদিকে পিএস পাটুলিয়া স্যার, অর্থাৎ বিএডদের পক্ষ থেকে কথা বলছিলেন, অন্যদিকে ডিএলএডদের পক্ষ থেকে কথা বলছিলেন মাননীয় এদিকে মীনাক্ষী অরোরা ম্যাম কথা বলছিলেন ডিএলএডদের পক্ষ থেকে। তো উভয় পক্ষ থেকে প্রচুর লয়ার কিন্তু এই মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে, দেখুন পরপর লয়াররা রয়েছে এখানে। তো সরাসরি আমরা অর্ডার কপির মধ্যে চলে এসেছি, মূল গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো আমরা সরাসরি দেখে নেব। তো যেটা বলা হচ্ছে, আপন হিয়ারিং দ্য কাউন্সিল ফর দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার। বিভিন্ন হিয়ারিং এর মধ্য দিয়ে কোর্ট এই অর্ডারগুলো সিদ্ধান্তে আসছে, এই অর্ডারগুলো কোর্ট দিচ্ছে। তো যেটা বলা হচ্ছে, উই হ্যাভ হিয়ার দ্য লার্নেড সলিসিটর জেনারেল মিস্টার নটরাজ মহাশয়কে, সলিসিটর জেনারেল যিনি রয়েছেন তার সমস্ত শুনানিগুলো তিনি শুনেছেন। লার্নেড এডিশনাল সলিসিটর জেনারেল, learned senior counsel and learned additional advocate general appearing for the parties, পার্টির পক্ষ থেকে যিনি এই সলিসিটর জেনারেল নটরাজ মহাশয় তিনি কথা বলছিলেন। ইন দিস মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, এটি একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন রেজিস্টার্ড এজ ডায়েরি নাম্বার 4303/2024। তো মূল যে বিষয়টা, মূল যে অবজারভেশনটা সেটা পয়েন্ট আউট করে নিচে উল্লেখ করা হয়েছে। তো তার আগে মামলাটি পরবর্তী শুনানির জন্য লিস্ট কবে ধার্য করা হয়েছে দেখুন, যেটা লেখা হচ্ছে, লেট দিস অ্যাপ্লিকেশন বি লিস্টেড অন 1/4/2024 দুপুর 2টো থেকে, অর্থাৎ 1 এপ্রিল দুপুর 2টো থেকে এই মামলাটি পরবর্তী শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। অন দ্যাট ডে, ওই দিন, উই রিকোয়েস্ট দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া টু অ্যাপ্রাইজ দিস কোর্ট অন 2 পয়েন্ট হুইচ আর এনুমারেট বিলো। অর্থাৎ ওই দিন, অর্থাৎ 1 এপ্রিল 2024 তারিখে ওই দিন 2টো পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে এবং একটা ফাইনাল ডিসিশনে আসবে সুপ্রিম কোর্ট। তো পয়েন্ট দুটো আমরা কি দেখে নেব। তো প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা উল্লেখ করা হয়েছে, হাউ মেনি ভ্যাকেন্সিস ইন প্রাইমারি স্কুলস আর দেয়ার, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই মুহূর্তে কত ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন স্কুলে কোন স্টেটে, সেগুলো আমরা দেখছি। অর লাইকলি টু বি দেয়ার অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে
সারা দেশ জুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কত ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। ইন অল দ্য স্টেটস, সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি, সমস্ত টোটাল অর্থাৎ রাজ্য সমস্ত স্টেটে কত ভ্যাকেন্সি রয়েছে এই মুহূর্তে সেগুলো কিন্তু জানাতে বলেছে। এবার কত ভ্যাকেন্সি আছে বলতে কি বোঝাচ্ছে, ফর দ্য একাডেমিক ইয়ার, ফর দ্য 2023-24 সেশনে এবং 2024-25 সেশনে হুইচ আর ইয়েট টু বি অ্যাডভার্টাইজ, অর্থাৎ এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে কত অ্যাডভার্টাইজ করা হয়েছে 2023-24 সেশনে এবং 2024-25 সেশনে, এই দুটো সালে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করার জন্য প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে সারা দেশব্যাপী কত ভ্যাকেন্সি রয়েছে সেটা তারা জানতে চেয়েছেন। এটা জানতে চাওয়ার মূল কারণ কি, দেখুন প্রত্যেকটা রাজ্যে এই দুটো ইয়ারে, এই দুটো একাডেমিক ইয়ারের মধ্যে কত ভ্যাকেন্সিতে সেই রাজ্যগুলো ভ্যাকেন্সি তৈরি করে তারা প্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে চলেছে বা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, তার একটা ওয়ে আউট, তার একটা স্বচ্ছ ধারণা কিন্তু তারা খোঁজার চেষ্টা করছেন। সেই ভ্যাকেন্সির রেসপেক্টে কতজন ডিএলএড ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করেছে সেটা কিন্তু তারা জানবে পরবর্তী ডেতে। তো সেদিনই কিন্তু স্বচ্ছ ধারণা এসে যাবে যে কত এই এত ভ্যাকেন্সির রেসপেক্টে কতজন ডিএলএড ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করেছে। যদি দেখা যায় যে যা ভ্যাকেন্সি রয়েছে তার তুলনায় অনেক কম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, তাহলে কিন্তু তাদের ধারণা এসে যাবে যে এই রাজ্যে সেই সমস্ত বিএড ক্যান্ডিডেট বেশি আছে বা ডিএলএড ক্যান্ডিডেট তুলনামূলকভাবে অনেক কম রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু সেই বিষয়টা ভাবনা চিন্তার মধ্যে রাখবে। দ্বিতীয় পয়েন্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ এর আগের দিন শুনানির সময় মাননীয় বিচারপতিরা তখন একটা ওয়ে আউট খুঁজছিলেন যে 11ই আগস্ট 2023 তারিখের আগে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন এবং তারা ব্রিজ কোর্স তাদের যদি করিয়ে তাদের যদি ডিএলএড এর সমতুল্য করা হয় তাহলে তারা কিন্তু তাদের চাকরির ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। যদিও ডিএলএড ক্যান্ডিডেটদের পক্ষ থেকে সেটা গুরুতর বিরোধিতা করা হয়েছিল। তারা বলেছিল যে এই মুহূর্তে যেহেতু 2018 সালের যে গেজেট, সেই গেজেট যে বাতিল হয়ে গেছে, সেহেতু সেই ব্রিজ কোর্সও এই মুহূর্তে আর কোনো রাজ্য করাচ্ছে না বা সেরকম কোনো প্রভিশন নেই। তাহলে এই মুহূর্তে যদি প্রভিশন না থাকে, 6 মাসের ব্রিজ কোর্সের প্রভিশন না থাকে, তাহলে নিশ্চয়ই সেই 11ই আগস্ট 2023 তারিখের আগে ব্রিজ কোর্স করা হয়েছিল। তাহলে কারা করা হয়েছিল বা কোন ইনস্টিটিউশন করিয়েছিল বিএড যারা ইন সার্ভিস তাদেরকে, কোন ইনস্টিটিউশন এই 6 মাসে ব্রিজ কোর্স করিয়েছিল সেই বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করছেন। তো 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, ইজ দেয়ার এ ব্রিজ কোর্স operating through which the B.Ed candidates who were appointed before the judgment of this court which was delivered on 11/8/2023, অর্থাৎ 11/8/2023 তারিখের পূর্বে যারা বিএড, যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা ইন সার্ভিস রয়েছেন, চাকরি পেয়েছিলেন, তাদের নিশ্চয়ই ব্রিজ কোর্সটা কমপ্লিট হয়েছে। তাহলে সেই ব্রিজ কোর্সটা কারা অপারেট করেছে, সেই ব্রিজ কোর্সটা অ্যাকচুয়ালি কারা কন্ডাক্ট করেছে, কোন ইনস্টিটিউশন করিয়েছে, কোন অথরিটি করিয়েছে, সেই বিষয়ে কিন্তু মাননীয় বিচারপতিরা একটা স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করছেন। তারপর যেটা বলা হচ্ছে, কুড ট্রেন দেমসেলফ, তাদেরকে ট্রেন করানোর জন্য হুইচ উড টেক দেয়ার কোয়ালিফিকেশন অ্যাট পার ডিএলএড ক্যান্ডিডেটদের সমতুল্য করার জন্য এই যে 11ই আগস্ট 2023 সালের আগে যারা ব্রিজ কোর্স করেছে তারা কোন ইনস্টিটিউশন থেকে করেছে, সেই ইনস্টিটিউশনগুলোর ডিটেলসটা কি আছে, কোন অথরিটি থেকে করিয়েছে, কোন সংস্থা তাদের করাতে পেরেছে, সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ধারণা নিয়ে 6 মাসের ব্রিজ কোর্সের ধারণা নিয়ে মাননীয় বিচারপতিরা কি করতে চাইছেন বা কেন এরা এই ধারণাটা নিতে চাইছেন। তো ডিএলএডদের কথা মতো যদি এই মুহূর্তে 6 মাসের ব্রিজ কোর্স যদি কোনো অস্তিত্ব না থাকে বা কোনো ইনস্টিটিউশন যদি না করিয়ে থাকে, তাহলে সুপ্রিম কোর্ট এমন কিছু হয়তো ভাবতে পারে বা এমন কিছু নির্দেশ দিতে পারে, এনআইএস থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2017 সালে জয়েন করেছিল প্রাথমিকে বিএড ক্যান্ডিডেটরা, তাদেরকে কিন্তু এনআইএস থেকে 6 মাসের ব্রিজ কোর্স করানো হয়েছিল। ঠিক একই রকম ভাবে সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিতে পারে এই সমস্ত বিএড ক্যান্ডিডেটদের চাকরি বাঁচানোর জন্য, এনআইএস কে নির্দেশ দিতে পারে যে ঠিক আপনারা একই রকম ভাবে 6 মাসের একটা ব্রিজ কোর্স কন্ডাক্ট করুন এবং এই সমস্ত যারা এখনো যদি কেউ নন ট্রেন থেকে থাকে, বিএড থেকে থাকে, নন ট্রেন মানে বিএড আর কি, তো তাদের যদি ব্রিজ কোর্স কমপ্লিট না হয়ে থাকে তাহলে তাদেরকে ব্রিজ কোর্সটা কমপ্লিট করে নিতে হবে। তো এমন নির্দেশ যদি দেয় তাহলে কিন্তু এই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তাদের কিন্তু সোনায় সোহাগা বা তাদের চাকরির ক্ষেত্রে আর কোনো রকম প্রবলেম থাকবে না। ঠিক তেমনি আমাদের রাজ্যে 16,500 যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেই শিক্ষকদের আর কোনো রকম ভাবে প্রবলেম থাকবে না, ভবিষ্যতে তাদের চাকরি সুনিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে যেহেতু এখনো পর্যন্ত তাদের 6 মাসের ব্রিজ কোর্সটা কমপ্লিট করতে পারেনি আমাদের রাজ্য সরকার, সেক্ষেত্রে যেহেতু এনআইএস এখন এই মুহূর্তে আর 6 মাসের ব্রিজ কোর্স করাচ্ছে না, সেহেতু পরবর্তীতে 6 মাসের ব্রিজ কোর্স কিভাবে করবে সেটা কিন্তু একটা প্রশ্নের চিহ্ন রয়েছে। যদি সুপ্রিম কোর্ট একটা ওয়ে আউট বের করে দেয় যে এই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা যারা 6 মাসের ব্রিজ কোর্স এখনো কমপ্লিট করতে পারেনি তাদের জন্য একটা ওয়ে আউট খুঁজে বের করে এনআইএস কে দায়িত্ব দিয়ে যদি 6 মাসের ব্রিজ কোর্স করানো যায়,
তাহলে তাদের চাকরি কিন্তু সুনিশ্চিত হয়ে গেল। তখন তাদের বিএড ডিগ্রিটা ডিএলএড ডিগ্রির সমতুল্য হয়ে যাবে, সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আর কোনো রকম অসুবিধা থাকবে না। তো বিএড ভার্সেস ডিএলএড এর এই মামলাটি, মধ্যপ্রদেশের করা এই মামলাটি আগামী 1 এপ্রিল 2024 তারিখে শুনানির জন্য উঠতে চলেছে এবং ওই দিনই কিন্তু বিএডদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, বিএডদের চাকরি কিন্তু ফিক্সড হয়ে যাবে। ওই দিনই আমাদের রাজ্যে 16,500 শিক্ষকদের ভবিষ্যৎ সেদিনই কিন্তু নির্ধারিত হয়ে যাবে। এমনকি দেখা যাচ্ছে যে তাদের ভবিষ্যৎ কিন্তু সুনিশ্চিত হতে চলেছে এবং সেটা কিন্তু ওই দিনই পাকাপাকি হতে চলেছে। অর্থাৎ ওই দিন অর্ডার আসার পর তাদের কিন্তু চাকরিতে আর কেউ কোনো রকম ভাবে আঙুল তুলে তাকাতে পারবে না। তো সেদিকে আমাদের নজর থাকবে, সুপ্রিম কোর্ট কি অর্ডার দেয় সেদিকে আমরা নজর রাখবো। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু বেল আইকনটি অন করে রাখবেন এবং নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।